নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস কিন্তু একসঙ্গে ঘটে গেছে। গতকালকে আপনারা জানেন রাত্রেবেলা সন্ধেবেলায় 7টা নাগাদ দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে, বিস্ফোরণ হয়েছে, তার তদন্ত চলছে এখনও পর্যন্ত। সেই নিয়ে কিন্তু আমরা গোটা দেশ তাকিয়ে রয়েছি সেখান থেকে কী আউটকাম বেরোয়। জৈশ-ই মোহাম্মদ চোখ কিন্তু পাওয়া যাচ্ছে, যদিও এখনও পুলিশ ইনভেস্টিগেট করছে। দিল্লি পুলিশ প্রত্যেকটা ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেট করে কিন্তু যা আউটকাম আসবে আমরা আপনাদেরকে জানাবো। তার সঙ্গে দেখুন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে 3 বছর 3 মাস পর কিন্তু জেল মুক্তি হলো। জেল থেকে বেরোনোর পর কলকাতার যে হসপিটাল তিনি ভর্তি ছিলেন, আর এন টেগোর হসপিটাল, তার বাইরে প্রচুর মানুষজন জেল মুক্তির পর তাকে স্বাগত জানাচ্ছেন। আবার এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন এসআইআর স্থগিত করা উচিত এবং স্টে আনা উচিত, অর্থাৎ কোর্টের স্টে দরকার, কোর্ট স্টে দেওয়া উচিত, স্টে মানে স্টে অর্ডার। তাহলে এই এতগুলো ঘটনা আমরা আজকের পর্বে কিন্তু সবটাই রাখবো। এবং আজকের যে অতিথি, আপনারা যার বিশ্লেষণ এবং যার ইন্টারভিউ দেখবেন আজকের পর্বে, আপনাদের খুব পরিচিত। আপনার সাথে পরিচয় করে দেবো। বাড়িতে বসেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাহুল চক্রবর্তী। রাহুল দা, আপনাকে কেটিভি বাংলা স্টুডিও স্বাগত এবং আমাদের আজকের পর্বে স্বাগত। একসঙ্গে এতগুলো জিনিস ঘটেছে রাহুল দা। আমরা প্রথমেই এসআইআরটা নিয়ে শুরু করি। এসআইআর নিয়ে রাহুল দা, মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যেভাবে এসআইআর হচ্ছে স্থগিত করা উচিত। এবং এইখানে যারা যারা এসছেন এই অনুষ্ঠানে, আমাদের 150খানা পর্ব ক্রস করে গেছে। বিজেপির যারা যারা এসছেন, সিপিএমের যারা এসছেন, কংগ্রেসের যারা এসছেন, তাদের একটাই বক্তব্য, এসআইআর হচ্ছে কার্বলিক অ্যাসিড, যেইটা গর্তের ঠিক মুখে দিলে পিলপিল করে যেরকম সাপ বেরোতে শুরু করে, ওটা হচ্ছে আপনাদের একটা টনিক, একটা মেডিসিন। বলুন। না, উল্টোটাও বলতে পারি সত্য নয়, যে স্যারটা হচ্ছে বিষ ঢেলে মানুষকে মারার প্রক্রিয়া, সাপ মারার প্রক্রিয়া না, বিষ ঢেলে মানুষকে মারার প্রক্রিয়া। যদি নির্বাচন কেন্দ্রিক এসআইআর হয়, ঠিক আসামে যেমন সামনে নির্বাচন, আসামে এসআইআর হলো না কেন? আসামে বিজেপি শাসিত রাজ্য বলে। তো এসআইআর বেছে বেছে করার যে প্রবণতা, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা খুব ইম্পর্টেন্ট বলেছেন, যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে, পদ্ধতিটারই প্রবলেম। একটা নির্বাচন কমিশন আজকে এসআইআর ডিক্লেয়ার করলো, তার ব্যাপকভাবে প্রস্তুতি, ইনফ্রাস্ট্রাকচার, এই যে পুরো হওয়ার যে প্রক্রিয়া, তার জন্য বহুদিন আগে থেকে যে সময়সীমা, এই সমস্ত না করে কটা দিনের মধ্যে 8 কোটি মানুষের কাছে পৌঁছানো কি আদৌ সম্ভব? শান্তনু, সেটা কি আদৌ বাস্তবসম্মত কোনো প্রক্রিয়া? এটা কি মানে ইমপ্লিমেন্ট করা অত সহজ? তুমি ভাবো 1200 লোকের মাঝখানে একটা মাত্র বিএলও, ইজ ইট পসিবল? ইজ ইট ওয়ার্থ? এটা হয় কি? তো আমি জোর করে একটা জিনিস করিয়ে দেবো, প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে। আর বিএলওগুলোর যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার যে ভার্ডিক্ট চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, একটা বিএলওর পক্ষে 1200 লোককে কভার করা নেক্সট টু ইম্পসিবল। তুমি প্রক্রিয়াটা দেখো, তুমি ছেড়ে দাও এসআইআর নিয়ে সংশোধন কি হবে, নকল ভোট মুক্ত করা হোক, আমরাও চাই, কিন্তু আমরা তার সঙ্গে চাই যে প্রক্রিয়াতে এসআইআর করা হচ্ছে, সেই প্রক্রিয়ায় দাঁড়িয়ে একটা নিঃশব্দ আতঙ্ক তৈরি হয়েছে বাংলা জুড়ে। সেই আতঙ্কে দাঁড়িয়ে সিবিআই ইডিকে যেমনভাবে ঠিক পলিটিক্যাল হাতিয়ার করা হয়েছে, ঠিক সেইভাবে যেন আজকে এখানে বাংলার বুকে ভোটারদের হাতিয়ার না করা হয়। মানে আপনি বলছেন এসআইআর একটা ওয়েপন পদ্ধতি, অবভিয়াসলি, যেমন সিবিআই ছিল, যেমন ইডি ছিল। আজকে হতাশাগ্রস্ত বিজেপি দল এসআইআরটাকে একটা নতুন সিস্টেম তৈরি করেছে। মানুষকে আতঙ্কিত করো, মানুষকে বোঝাও, মানুষের ঠিকুজি গোষ্ঠী চাও, যে লোকগুলোর নাম আছে। তুমি ভাবতে পারো 2002-তে যে আপলোড করা হয়েছে একটা বুথ, অশোকনগরে, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 2 নম্বরে 159 নম্বর বুথে 900টা ভোটার নেই। প্রশ্ন করতে গেলে বিপদ। প্রশ্ন করতে বলছে, কেন প্রশ্ন করছেন? আপনারা চান না এসআইআর হোক? আপনারা চান নকল ভোট থাকুক? তা নয়। পদ্ধতিটা তুমি ভাবো, এত কম সময়ের মধ্যে বিএলওকে বলছে, ইভেন বিরোধী দলনেতা হুঙ্কার ছাড়ছেন যে যেমন 52 জন দাঁড়িয়ে বিহারের জেলে পড়ছে, তোমাদেরও জেলে পচাবো যদি তোমরা নাম বাদ না দাও। লোকগুলো কি অবস্থা? রাহুল, আমি এখানে একটু ইন্টারাপ্ট করে আপনাকে বলি, ডেফিনেটলি আপনি যেগুলো বললেন লজিক্যাল, কিন্তু যারা মৃত ভোটার, অবভিয়াসলি তাদের তো নাম বাদ যেতেই হবে। বিহারে কি হয়েছে? বিহারে কি করেছে? না, আমি আগে এটা আপনি লজিক্যালি আগে বলুন। আপনি এটা তো সাপোর্ট করেন, এসআইআর এ যে যারা মৃত ভোটার তাদের নাম কেন থাকতে চান? আমি সাপোর্ট করি।
বিহারে দাঁড়িয়ে অনুরূপভাবে 70 থেকে 47 লাখ গেল, আলটিমেটলি আবার 22 লাখে ঢোকানো হলো, ধরো। তো আজকে যে প্রসেসটা বাংলা জুড়ে চলছে তার একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, নির্বাচন কমিশনের সচেতনতা থাকবে না, মানুষকে কনসাস করবে না। এটাকে স্বীকার করছেন মুখ্যমন্ত্রী, বলছেন ভোট। প্রধানমন্ত্রীর সমস্যা হচ্ছে ভোটবন্দি তো আছেই, যেমন নোটবন্দির সময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, আবার এই ভোটবন্দির সময় আবার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। আজকে এটাই হচ্ছে প্রবলেম। তুমি ভাবতে পারো যে প্রধানমন্ত্রী বারবার বলেছে, ভাই তোমরা আধার কার্ডকে লিঙ্ক করো, কোথায়? রেশন কার্ডে। আধার কার্ড লিঙ্ক করো, কোথায়? প্যান কার্ডে। আধার কার্ডকে লিঙ্ক করো, সবের আগে নাগরিকত্ব পরিচয়। আজকে বলছো আধার কার্ড কাজে লাগবে না, মানুষগুলোকে গিনিপিগ যারা ভোটার, তাদের তো গণতান্ত্রিক ভোট দেওয়ার অধিকার আছে। আজকে তাদের নিয়ে চিনিভিনি করার মানেটা কি? এটাই তো নিয়ম, এটাই তো সমস্যা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিস্টেমের বিরুদ্ধে গর্জে উঠেছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি, এসআইআর বিরুদ্ধে। বেশ, এখানে পাশাপাশি রাহুলদা যারা বিরোধী তারা পরিষ্কার এখানে এসে এসআইআর নিয়ে বলেছেন, এসআইআর হওয়া মানেই তৃণমূল ফিনিশ। এসআইআর হওয়া মানে তৃণমূল ফিনিশ। শুধু তাই নয়, এসআইআর মানে 100 নিচে নামবে। বিজেপির মুখপাত্ররা এখানে বসে ওপেনলি বলে গেছেন, সেই পর্ব আপনারা দেখেছেন, আমি আপনাকে পার্সোনালি লিঙ্ক পাঠাবো সে পর্বে। আরে শান্তনু, বিজেপির কথা যত কম বলে তত ভালো। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এমন একটা দল যাদের কোনো প্রোগ্রাম নেই, যাদের কোনো এজেন্ডা নেই, যাদের কোনো লক্ষ্য নেই, যাদের এক বিরোধী দলনেতা একটা সময় দাঁড়িয়ে এই বিজেপি দল এত বড় স্ক্রিনে তাকে টাকা নেওয়ার ছবি দেখিয়েছিল, এখন তাকে মালা পরিয়ে সিবিআই এফআইআর নাম থাকা সত্ত্বেও তাকে নেতা বানিয়েছে এবং তার বিরুদ্ধে লড়ছে। একজন দুর্নীতিগ্রস্ত নেতার সঙ্গে পাল্লা দিয়ে এরা লড়ছে দুর্নীতির বিরুদ্ধে। ভাবতে পারো তুমি, নেতাকে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। শুভেন্দু অধিকারী কোন লজ্জায় বড় বড় কথা বলছে, কোন লজ্জায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার সাহস করতে যাবে বিজেপি? আজকে তুমি দিল্লি ব্লাস্টের কথা একটু আগে বললে আমি আসবো। আজকে তারা বলছে এত বড় বড় কথা কারা? যাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তাদের না আছে ভূগোলের সম্বন্ধে পরিচয়, না আছে ইতিহাস জানে কিছু লোক, এখানে বসে বাংলা বললে বাইরে বাংলাদেশ পেটানো হচ্ছে বাংলাদেশি বলে, তারা বাংলার নাকি সোনার বাংলা করবে। কারা? যারা বাংলা বললে শুধু বাংলার বলার অপরাধে বাইরে চিহ্নিত করে প্রত্যেকটা লোককে মারা হচ্ছে, প্যাদান হচ্ছে, খেদিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে। সোনার বাংলা গান গাইলে তাদের বিরুদ্ধোচ্চারণ করতে হচ্ছে, আর তারা বলছে বাংলায় উন্নতি করবে। কি বলছো তুমি? কোন দলের কথা বলছো? বিজেপি। তোমার মনে হয় যে আদৌ তাদের কোনো এখানে অস্তিত্ব আছে? মানুষ প্রমাণ দেবে, ওয়েট করো, সময় আসছে মানুষ। তারা তো বলছে মানুষ সবই দেখছে। দেখতে দাও। দুর্নীতি তো থিসিস করা আপনাদের সরকার, এটা বলছে তারা। দেখছে বললেই তো ইসবার 200 পার বক্তব্যে পড়লো, ইসবার 400 পার, 400 বদলে পগার পার। তো দেখছে তো মানুষ দেখছে বলে এই অবস্থায়, যেখানে দাঁড়িয়ে অযোধ্যায় রাম মন্দির নিয়ে ঢক্কানিঘাত করে দিল, একটা বেটাইমে গিয়ে রামনবমীর আগে গিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করে অধর্মের চূড়ান্ত কাজ করলো, যেটা বললো নাকি এটা ভারত পৃথিবীব্যাপী আমাদের হিন্দুত্বের প্রতীক অযোধ্যা, সেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানেই বিজেপি হেরেছে। রাহুল দা, এবারে আপনাকে আমি জিজ্ঞেস করি, যত ভোট আসছে বেশ কিছু কর্পোরেশনে কিন্তু আপনার চেয়ারম্যান বদল করছেন, এবং যাদেরকে বদল করা হচ্ছে তারা তো বিস্ফোরক কথাবার্তা বলছে। রাহুল দা, তারা বলছেন, তারা দল বিরোধী কথাবার্তা বলছেন, এবং তার মধ্যে হুমায়ুন কবির অন্যতম। তিনি বলছেন আমি তৃণমূলকে মুর্শিদাবাদে হারিয়ে দেখাবো, চ্যালেঞ্জ করছেন তিনি। তাহলে এগুলো কি হবে রাহুল? এটা বড় কনসার্ন। তবে এক্সেপশন নেভার প্রুভস দ্য রুল। কে কোথায় দাঁড়িয়ে কি কথা বলছে, বড় দলে দাঁড়িয়ে যখন সরকার ক্ষমতায় আসে, বড় দল ক্ষমতায় আসে, প্রচুর মানুষ তাদের বিভিন্ন নিজের মতামত পোষণ করে। ইট ডাজ নট মেক এ লট অফ ডিফারেন্স, কারণ এখানে দাঁড়িয়ে কে কি বললো সেটা বিচার্য নয়। নেত্রী কি বললো, শীর্ষ নেত্রী কীভাবে চলছে, মানুষ কি আমাদের অ্যাকসেপ্ট করছে কিনা, মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আছে কিনা। কারণ তৃণমূল কংগ্রেস টোটালি প্রোগ্রাম বেসড দল, আর 3টে লক্ষ্য তোমাকে রাখতে হবে শান্তনু, একটা ক্লাস, একটা কাস্ট, একটা ওমেন। ওকে, এই 3টে জিনিসের ভিত্তি করে তৃণমূল কংগ্রেস যেভাবে দাঁড়িয়ে এই বাংলায় উন্নয়ন করেছে, সে যে যতই বলুক, অতি বড় শত্রু বলতে পারবে না তৃণমূল কংগ্রেস বাংলায় উন্নয়ন করেনি। যতই বলি উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে আছে অমুক তমুক হ্যানা ত্যানা, মানুষকে কিন্তু ভেবো না মানুষ দুর্বল, মানুষকে ভেবো না মানুষ বোকা। নরনারায়ণ মানুষ, জনতা জনার্দন জানেন যে এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা জুড়ে গত 14 বছরে কি কাজ হয়েছে। সুতরাং মানুষ তাহলেও মূল্যায়ন করে। শুধুই কাজ রাহুল দা, উন্নয়নটা সবচেয়ে বড় কথা। দুর্নীতি কিছু হয়নি, আমি তোকে বলছি দুর্নীতির কথা যদি বলতে চাও, ডেফিনেটলি হয়েছে। কাজ প্রসঙ্গে আমি আসব। শান্তনু, দুর্নীতি নিয়ে আমরা পালিয়ে যাইনি, আমরা দুর্নীতিকে অ্যাভয়েড করিনি, আমরা দুর্নীতিকে তারে বলিনি যে এখানে দুর্নীতি হয়নি, আমরা অ্যাভয়েড করিনি। এবং আমরা সেটাই বলতে চাই, যদি কোথাও দাঁড়িয়ে কিছু হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস ফেস করেছে, এবং দুর্নীতি যেখানে যেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে যে দুর্নীতিগ্রস্ত মানুষ, তাকে গলায় মালা পরিয়ে বিরোধী নেতা বানাইনি আমরা। যে দুর্নীতিগ্রস্ত মানুষ অজিত পাওয়ারকে টেনে এনে নেতার তকমা দিইনি আমরা। যে দুর্নীতিগ্রস্ত মানুষ, সে নারায়ণ রানাকে বীরের মর্যাদা নিয়ে আসেনি আমরা।
সুতরাং এখানে পার্থক্য আছে তৃণমূল কংগ্রেসের সাথে। আর যদি দুর্নীতিও প্রমাণ হোক না, আমরা তো সে প্রমাণ হোক। আজকে যে দীর্ঘদিন ধরে নারদা সারদা এই দীর্ঘব্যাপী দুর্নীতির গল্প শুনছি, অনেকটা স্বপন কুমারের রহস্য রোমাঞ্চ সিরিজের মতো, দেখবে একটার পর একটা পর্ব, একটার পর একটা পালা আসছে, নতুন নতুন পালা, নতুন নতুন এপিসোড বাংলার মানুষ দেখছে, বহুদিন ধরে চলছে। কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায়, কখনো মদন মিত্র, কখনো আজকের পার্থদা। কিন্তু তুমি দেখো জামিনের প্রসঙ্গটা তুলেন, আপনি বলে নিন, তারপরে দেখো জামিনের লম্বা লাইন লেগে গেছে, তাহলে কন্টেন্ট নেই। যেখানে আমি বলছি না শান্তনু, আমি রাহুল চক্রবর্তী বলছি না, এটা বলছে মহামান্য কোর্ট, বলছে আপনাদের তদন্তের প্রক্রিয়া নিয়ে আমাদের সন্দেহ আছে। তো তদন্তের প্রক্রিয়া যারা বলছে, যারা সিট ভেঙে দিচ্ছে, সেটা হাইকোর্ট, আমরা নই। আজকে দাঁড়িয়ে সেখানে কেন জামিন দিতে বাধ্য হচ্ছে, আমি দোষী কি অদোষী, অপরাধী অপরাধী সে প্রশ্নে যাচ্ছি না, সে তত্ত্বে আমি আইনগত কোনো আমি আলোচনায় যাব না। আমি বলতে চাই এই যে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার এই দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া চলছে, তার নিট রেজাল্টটা কি? কেন আজ অব্দি কাউকে অপরাধী সাব্যস্ত করা গেল না, তার বিরুদ্ধে কোনো চার্জশিট হলো না, কেন? ওয়াই? তাহলে আমার এই প্রশ্নটা করতে হবে রাহুল দা আপনাকে। আমরা একটু যদি বিজেপি বাদ দিয়ে একটু বামফ্রন্টের দিকে যাই, তাদের যারা এসছেন আপনার সঙ্গে, তারা অন্যান্য সংবাদ মাধ্যমে একসাথে থাকেন, তারা বলছেন যে আপনাদের সঙ্গে এরকম সেটিং বিজেপি করা আছে যে সিবিআই ইডি প্রোঅ্যাক্টিভ হবে, কিন্তু ঠিক আসল সময় কিন্তু তারা প্রোঅ্যাক্টিভনেসটা চলে যাবে। এই সেটিং মানুষকে একদম সামনে পর্দা লাগিয়ে চোখে মানুষকে কিন্তু এটা বিভ্রান্ত করা হচ্ছে। এই সেটিং, আমাকে প্রশ্নটা করতে দিন রাহুল্লাহ, এই সেটিং এর জন্যই আপনারা রাজ্যে থাকবেন, কেন্দ্রে বিজেপি থাকবে, উত্তর দিন মানুষকে। বাস বলি, ভালো কথা। তুমি দেখবে দীর্ঘমেয়াদী যে তদন্ত নারদা সারদা বা যে কোনো, যা তুমি যা বলছো একদম তাই। আমরা মনে করি যে ঠিক পুজোর আগে যেমন কাশফুল ফোটে, ঠিক তেমনি নারদা সারদা বা সিবিআই ইডির উৎপত্তি হয়। কিন্তু সবচেয়ে বেশি ভারতবর্ষে দাঁড়িয়ে যদি কেউ সবচেয়ে বেশি মেলাইন্ড হয়ে থাকে সিবিআই ইডির কাছে, তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আমাদের মানে হার্থ অফ ইউথ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সিবিআই বারবার ইডি হ্যারাস করেছে, আর প্রতিবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কোঅপারেট করেছেন, তার কাছে ডাকে গেছেন, তার সাথে কোঅপারেট করেছে। কখনো তার স্ত্রী, তার শিশুপুত্র নিয়েও তার স্ত্রীকে পৌঁছে দিয়েছে। কখনো কোঅপারেশন হয়নি, একথা তুমি অতি বড় শত্রু বলতে পারবে না। তাহলে সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট করা হয়েছে কাকে? তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে দীর্ঘ প্রক্রিয়ার কথা আমি তোমাকে বললাম নারদা সারদা নিয়ে, কোথায় সিপিএম করেনি, কংগ্রেসকে করেনি। আজ বাকি জায়গায় দাঁড়িয়ে সিবিআই ইডিকে লাগিয়ে দিয়ে বিভিন্ন যারা বিজেপি বিরোধী মানুষ, তাদের বিরুদ্ধে করা হয়নি না। তাদের প্রশ্ন কনভিকশন রেটটা কম কেন জানে না, তার সেটাই তো আমাদেরও প্রশ্ন। যদি কনভিকশন না দিতে পারে, তার মানে তোমার তদন্তে কোনো কন্টেন্ট নেই, তার মানে তোমার তদন্ত সেই ধরনের কন্টেন্ট নেই। তোমরা জাস্ট এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার রাস্তা খুঁজছো। কারণ কি, তোমরা প্রতিবার সদল বলে তোমাদের পুরো দল নিয়ে যখন ইলেকশনের সময় এখানে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীরা প্যারেড করতে থাকে, ডেলিভার সেঞ্চুরি করে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় রথকে আটকানো যায় না। তো একটা মতো ওটাই কারণ, সিবিআইডিকে লাগিয়ে দাও, লেলিয়ে দাও, একে ডিস্টার্ব করো, একে মেলাইন করো, প্রমাণ করার জায়গা লবণঙ্কা, একটা কিছু প্রমাণ করা যায় না। তাহলে আপনি বলছেন এসআইআর এ কোনো প্রভাব পড়বে না, আপনাদের ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব? আরে উন্নয়ন শান্তনু, উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে থাকবেন। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে তুমি যে কোনো দিকে বলো, আলো বলো, বিদ্যুৎ বলো, পানীয় জল বলো, রাস্তাঘাট বলো, যেখানে তাকাবে, আমি তোমাকে আবার চ্যালেঞ্জ করে বলছি, অতি বড় শত্রু না বলতে পারবে না। আর তোমাকে বললাম না সেটা, আজকে মহিলা বলো, আজকে ক্লাস বলো, কাস্ট বলো, এই বাংলায় দাঁড়িয়ে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। এই বাংলায় দাঁড়িয়ে কখনো সম্প্রদায়ের নামে মানুষকে আলাদা করা হয় না। এই বাংলায় দাঁড়িয়ে কখনো তৃণমূল কংগ্রেস মানুষকে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি, বলেছেন উৎসব সবার, ধর্ম যার যার, একদম। তো সেখানে দাঁড়িয়ে ধর্ম সবাই পালন করতে পারে, যে যার ধর্ম পালন করুক, এটাকে নিয়ে ভেদ করার জায়গায় বাংলা পশ্চিমবঙ্গ নেই, বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা দেননি। বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রিলিজিয়াস হারমোনি, এটা বাংলায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রকট। আমি তাকিয়ে দেখো উত্তরপ্রদেশে, শুধু মানুষের নিষিদ্ধ মাংস খাওয়ার জন্য মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। আজ তাকিয়ে দেখো বারবার, যেখানে মব লিঞ্চিং ঘটনা রেগুলার নিত্যদিন ঘটে, পশ্চিমবঙ্গে তুমি দেখাতে পারে না। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই ধর্মের নামে, এই ধার্মিক উন্মাদনের কাজে লেগে বাংলাকে বিভাগ করতে চায়, বাংলাকে ভাগ করতে চায়, এবং বিজেপির সাংসদরা চিৎকার করে বলতে থাকে বাংলাকে ভাগ করতে হবে, এবং দাঁড়িয়ে কখনো সুরিন্দর সিং আলুওয়ালের নাম মনে আছে তোমার, যখন দার্জিলিং সাংসদ ছিল, উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড হবে, যেমন তেলেঙ্গানা তেলেগুদের জন্য, যেমন শিখদের জন্য তেমন দাঁড়িয়ে এখানে গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড হবে। বাংলাকে সরাসরি ভাগ করার প্রস্তাব দিয়ে দরজায় দরজায় ভোট চেয়েছিল বিজেপি। আজকে তারা বড় বড় কথা বলছে। এই বিজেপি তো বাংলা ভাগের সমর্থক, এই বিজেপি চায় বাংলাকে ভাগ করতে, এই বিজেপি চায় বাংলাকে ধর্মীয় উন্মাদনার নামে এটাকে সাম্প্রদায়িক বিভাজন করতে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেবেন না। সুতরাং শুধুমাত্র উন্নয়ন না, তার সাথে ধর্মীয় সম্প্রীতি, তার সাথে মানুষের সাথে যাতে সব জাত মিলিয়ে থাকা, এবং এই বাংলাকে শান্ত রাখা, সোনার বাংলা বানানোর প্রক্রিয়া যে করছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ রাহুল দা, আমি আপনাকে এবার
বেশ 3-4টে প্রশ্ন করব আমাদের আপনাদের দলের যারা অন্যান্য মুখপাত্র এখানে এসেছেন তৃণমূল কংগ্রেসের, তাদের পর্ব দেখে সাধারণ মানুষ জানতে চেয়েছেন। প্রথম, আপনারা কি উন্নয়ন বেশি করেছেন না দুর্নীতি বেশি করেছেন? এটা হচ্ছে মানুষের প্রশ্ন, প্রথম প্রশ্ন। আপনারা যে কমেন্ট করেছেন, কয়েকটা কমেন্ট নিয়ে আমি একদম তৃণমূলের মুখপাত্রকে প্রশ্ন করছি, দুর্নীতি বেশি করেছেন নাকি উন্নয়ন বেশি করেছেন? প্রথম জানতে চেয়েছেন মানুষজন। দ্বিতীয় জানতে চেয়েছেন আপনারা মানুষের কাছে 2026-এ গিয়ে ভোট চাইবেন কেন? মানে কি করেছেন যে 2026-এ আপনাদেরকেই মানুষ ভোট দেবেন, এটা মানুষজন জানতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, যে এসআইআর যদি সুষ্ঠুভাবে হয়, যদি এসআইআর সুষ্ঠুভাবে না হয়, আলটিমেটলি আপনাদের দলের মুভমেন্ট কি থাকবে? আগে এই 3টে উত্তর দিন। প্রথম কথা বলি, যখন আমরা ক্ষমতা এসেছিলাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় ক্ষমতা এসেছিল, দীর্ঘ 34টা বছর বাংলার এই বাংলাকে সোনার বাংলাকে শোষণের বদলে শোষণ করার পরে এই বাংলা ঋণের বোঝানো চাপানো বাংলায় মানে বঞ্চিত মানুষ বাংলার এই বাংলাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন বা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলেন, তখন আমরা কি দেখেছি? মানে 2011 কথা 2011 আমরা দেখতাম যে পাহাড় নিয়ে মানুষের একটা উন্মাদনা ছিল, যে পাহাড় নিয়ে আমাদের নস্টালজিয়া ছিল, যে পাহাড়ে মানুষ ঘোড়ার পিঠে বাবা ছেলেকে চড়িয়ে ঘুরতে ভালোবাসতেন, সে পাহাড় 34 বছর ধরে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পাহাড়কে শেষ করে দেওয়া হয়েছিল। দিক আগুন যদি অস্বীকার করতে পারবে না। যে জঙ্গলমহল যার কথা বলতো বারবার, সেই মাওবাদী সেই জঙ্গলমহলে শুধুমাত্র আজকে তা নয়, যে জঙ্গলমহলে দাঁড়িয়ে যে কোনো বিরোধী দল আজকের দিনে, সে সিপিএম বলো কংগ্রেস বলো কেউ বলো, একটা পার্টি অফিস খুলতে পারতো না। এবং প্রতিদিন রক্তাক্ত সংবাদপত্র পড়তাম, জঙ্গলমহলে প্রতিদিন লাশের রাজনীতি বই পড়তো। সেই জঙ্গলমহলে তোমাদের চ্যানেলই দেখেছি, বাকি চ্যানেলগুলো দেখেছি, যে মানুষ সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়েছিল। কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কখনো পাহাড়ে বা কখনো জঙ্গলমহলে যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের কারোর কাছে কৃতজ্ঞ থাকতে হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা ভোট চাইতে যাচ্ছি কেন? বাংলার সার্বিক উন্নয়নের জন্য। আমরা 34 বছরের এই বন্ধা শিল্প বা বন্ধা উন্নয়ন বলবো, এখানে দাঁড়িয়ে যেভাবে এই বাংলাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, তুমি তাকিয়ে দেখো চারদিকে। এখন বিদ্যুতের কোনো সমস্যা দেখো, এখন পানীয় জলে কোনো কথা সমস্যা দেখাতে পারবে, এখন রাস্তাঘাট, আমি ব্যতিক্রমী করে কথা বলবো না, 2-1টা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা হতেই পারে, বাকি সার্বিকভাবে যে কোনো কেউ চ্যালেঞ্জ করে বলুক দেখি। সুতরাং আজকে বাংলা বাঙালি, আমি সাম্প্রদায়িক কথা বললাম, তোমাকে সম্প্রদায়ের কথা বললাম, জাতের কথা বললাম, এবং এই শান্তির বাংলাকে শান্তিপূর্ণ রাখার জন্য সবচেয়ে বেশি দায়ী যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষের কাছে গিয়ে আমি সেটাই বলবো। এবং প্রথম উন্নয়ন, এটাই প্রথম লক্ষ্য আমাদের, উন্নয়ন, মহিলাদের সম্মান এবং জাত ফাত ভেদ না করে। রাহুলদা, মহিলাদের সম্মান কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন রাহুলদা, এটা উত্তরপ্রদেশ। এবং না, আমি এখানে বলি, এবং সেখানে কিন্তু কাটমানি নিয়ে আপনাদের দলের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ, যে তৃণমূলকে কাটমানি দিলে সব হয়, এটা সাধারণ মানুষ বলছে। দাদা, তোমার ছোট্ট কথা বলি, একটা দুর্নীতি যেটা বলছো তুমি, যে দুর্নীতি প্রমাণিত না, উন্নয়ন কিন্তু প্রমাণিত। যে দুর্নীতি প্রমাণ করা যায়নি এখন অবধি দাঁড়িয়ে, আজ অবধি সিবিআই বলো, ইডি বলো, এটা আমি আপনার সঙ্গে একমত, উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন নেই, উন্নয়ন নিয়ে এটা প্রমাণিত সত্য। মানুষের দরজায় গিয়ে আমরা বলতে পারলে আমরা উন্নয়নটা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দ্বিতীয়ত, আজকে দাঁড়িয়ে তুমি যে একটু আগে বললে আরজি, বিভিন্ন কথা উঠে মহিলা কথা বললাম, আরজি করেন ভিকটিমকে এই কলকাতা পুলিশ 5 দিনের মধ্যে গ্রেপ্তার করে তার কাজ আরম্ভ করেছিল, সেখান থেকে ছিনিয়ে নিয়ে তৎপরতার সাথে ইতিহাসে প্রথমবার সিবিআই তাড়াতাড়ি দায়িত্ব পেয়েছিল। 1 বছর পর দেখা গেল সেই ভিকটিমই কিন্তু একমাত্র দোষী এবং সেই একমাত্র অপরাধী বলে তাকে, এটা আমরা বলছি না, তো কোর্ট বলছে। তো আজকে দাঁড়িয়ে তারা কি করলো? তারা কি ওখানে দাঁড়িয়ে কোথাও আরজি করের সাথে আমাদের রিলেট করতে পারলো? পারেনি। দায়িত্ব দেওয়া হয়েছিল, করতে পারেনি। সুতরাং যেটা কলকাতা পুলিশ করেছে সেটাকেই মান্যতা দিতে হয়েছে। তো আজকে কোথাও দাঁড়িয়ে আমরা দাবি করবো না কেন যে বাংলা সবচেয়ে সেফ? এনসিআরবি কি বলছে, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট কি বলছে? যে কলকাতা এখনো সেফেস্ট সিটি ভারতবর্ষে। উত্তরপ্রদেশ তাকিয়ে দেখো, উত্তরপ্রদেশে এখানে প্রয়াগরাজ হয় না, এখানে উন্নাও হয় না, এখানে তোমার হাতরাস হয় না। উন্নাও দাঁড়িয়ে তোমার মনে আছে কুলদীপ সিংহারের নাম? যে কুলদীপ সিংহারের ধর্ষণ করার পর পতাকা ফেলে বিজেপি কর্মীরা সেই ধর্ষণকারীর হয়ে মিছিল করেছে। বিলকিস বেগমের ধর্ষণকারীদের মালা পরে বরণ করিয়ে নিয়ে এসছে পশ্চিমবঙ্গ, সেই জায়গায় নয় শান্তনু, যেখানে দাঁড়িয়ে ধর্ষণকারীদের মালা পরে স্বাগত জানা হয়। এটা বাংলা, যে বাংলায় জাস্টিসটা হয়, যে বাংলায় দাঁড়িয়ে বিচার পায় মানুষ। আমরা এটা নিয়ে যেতে পারি। বেশ, আমাদের সময় যেহেতু কম, আরো দুটো পয়েন্ট কভার করতে হবে। তাহলে এসআইআর নিয়ে আপনি কি বলছেন? এসআইআর চলুক, এসআইআর যে প্রক্রিয়ায় চলছে, আজকে বিএলও যারা, তাদের যে মানে আকাশ পরিমাণ চাপ দিতে হচ্ছে, যেখানে শুভেন্দু অধিকারীর মতো বড় বিরোধী দল নেতা তার হুমকি জেলে পচিয়ে দেব। এবং আজকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বলছে তোমরা যদি না করো আমরা ব্যবস্থা নেব। 17 জন আত্মহত্যা করেছে শান্তনু, বিএলওর সঙ্গে, ইনক্লুডিং একজন বিএলও।
17টা মানুষ আতঙ্কে বিরোধীরা বলছে ডেঙ্গুতে মৃত্যু হলো, আপনারা বলছেন এসআইআর এর জন্য। প্রমাণিত সত্য, মানুষ বুঝতে পারছে না নাম দেখে। তুমি দিদি দেখো ভোটার লিস্টের নাম নেই, তুমি মনে করো যে দুনিয়ার আজকে, আমি তো আবার বলছি, যখন আধার কার্ডের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, মানুষ তো বিশ্বাস করেছিল, হঠাৎ করে সেটা মিথ্যা হয়ে গেল কেন? আজকে হঠাৎ করে নতুন করে প্রমাণ দিতে হবে কেন? আজকে হঠাৎ করে নতুন করে বলতে হবে আমাকে প্রমাণ দিতে হবে ভারতীয় কেন? শুধুমাত্র এই সংকীর্ণ রাজনৈতিক কারণে মানুষটা তার বলি হবে। আমরা চাই না কোনো মানুষ কোথাও দাঁড়িয়ে কোথাও কোনো কিছুর শিকার হোক। মানুষ নির্বিঘ্নে ভোট দিক, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, সংসদের হোক, সেটা প্রকৃত পদ্ধতিতে হোক, প্রসেসে হোক। কোনো আতঙ্ক, কোনো ভয়, কোনো হেজিটেশন, নিঃশব্দ আতঙ্ক ছড়াচ্ছে নির্বাচন কমিশন আর বিজেপি, সেটা কিন্তু অত্যন্ত হানিকারক হচ্ছে মানুষের। কটা সিট পাবেন রাহুল দা এবার? আমার যেভাবে ধারণা, যে উন্নয়ন আমরা করেছি, যেভাবে গেছি, এবং জারিয়ে যে মানে কি বলে শূন্য বিরোধী, যারা খালি কাগুজে বাঘ। আমি দিল্লির কথা বলছেন আপনি, তুমি দিল্লির কথা বলতে দিলে আমাকে, দিল্লির কথা বলতে আমি এই তো প্রসঙ্গ তুলবে কেন বলতে চাইলাম, আমি দিল্লিতে দাঁড়িয়ে ডাবল ইঞ্জিন সরকার বলবেন, ট্রিপল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার। দিল্লিতে ল দেখে কে? হোম মিনিস্ট্রি। দিল্লিতে কে আছে? বিজেপি রাজ্য সরকার, ওদিকে কেন্দ্র সরকার। তো যেখানে দিল্লিতে ভিআইপি মন্ত্রীদের ছড়াছড়ি, দিল্লির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায়, সেখানে এত বড় ইন্টেলিজেন্স ল্যাক, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আর কখন ল্যাক? পরপর তুমি দেখো, আমি ছেড়ে দাও, আমি অমরনাথ বলছি না, প্রথম দেখো আজকে পুলওয়ামার পরে পেহেলগাঁও, দগদগে ঘা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত যে ভারত পাকিস্তানের নামে এত বিরোধিতা, ভারত পাকিস্তান আমাদের ঘোষিত শত্রু, পাকিস্তান সবকিছু করছে, জৈশে মোহাম্মদ হুমকি দিয়েছে, আমরা জানার পর আমরা ক্রিকেট খেলছি চিত্ত বিনোদনের জন্য, সেই পাকিস্তান, এটা ভুলে গেলে চলবে না। আজকে দাঁড়িয়ে এতগুলো মানুষের দায় কে নেবে? যদি সেই সময় দাঁড়িয়ে, যখন 26/11 হয়েছিল, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন শিবরাজ সিং পাটেল, শিবরাজ সিং পাটেলকে তখন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করার লজ্জা দেখা যায়। আপনি শিবরাজ সিং পাটেল কিন্তু পদত্যাগ করেছিল দায় নিয়ে, তাহলে আজকে নরেন্দ্র মোদী তার নিজের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলছেন না কেন পদত্যাগ করুন? কেন বলছেন না, বলতে পারছেন না পদত্যাগ করুন? এতগুলো দায় মানুষের মৃত্যুর কে নেবে? কেন একটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই দায়ভার নিয়ে পদত্যাগ বলছেন? দিনের পর দিন রিপিটেশন হচ্ছে, পুলওয়ামা হয়েছে, আজকে তোমার কি বলে পেহেলগাঁও হয়েছে, দিনের পর দিন একটা ঘটনা ঘটছে। তারপর ইন্টেলিজেন্স ফেল কেন? কি জন্য? যেখানে দাঁড়িয়ে 400 কেজি আরডিএক্স উদ্ধার করা হয়, যেখানে কদিন আগে 2900 কিলো তোমার সাইনাইড উদ্ধার করা হয়, যেখানে এত ট্রিগার, এত মেশিন গান, এত রিপোর্ট যা বলছে, এত 2900 কেজি, সেখানে দাঁড়িয়ে প্রায় 3000 কেজি, 400 কেজি আরডিএক্স উদ্ধার করা হয়, সেখানে এত ওয়েপন্স পাওয়া যায়, তার মানে একটা যুদ্ধকালীন প্রস্তুতি তারা নিচ্ছে। এই জানার পরে এত বড় ব্লাস্ট হয় কি করে? ইন্টেলিজেন্স ঘুমিয়েছিল। অপদার্থ নিরাপত্তাতে ব্যর্থ হয়ে অপদার্থ সরকারে অবিলম্বে প্রত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা যদি দিতে ব্যর্থ হয় দিল্লির মতো জায়গায়, সারা ভারতবর্ষের মানুষ কোন কিভাবে নিজেকে সিকিউর করবে? কে ভাববে যে আমরা নিরাপদ আছি? তুই বলো, আমাকে বুঝিয়ে দাও। সুতরাং এটা খুব দেশের নিরাপত্তার নিশ্চয়ই সবার আগে, নিরাপত্তা সবচেয়ে আগে। যদি আমরা জানি শত্রু পাকিস্তান, তাহলে আমরা তাদের সাথে ক্রিকেট খেলবো চিত্ত বিনোদনের জন্য। তো কারা বসে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে? কারা বসে আছে? কতদিন চলবে হিন্দুরাজ? কতদিন চলবে ধর্মের নামে সুশ্রী? কতদিন চলবে দেশপ্রেম? সিগনিফিকেন্ট বিহারের ভোট চলছে আজকে, ঠিক তার আগে কিন্তু এটা পুলওয়ামা যেটা হয়েছে, পুলওয়ামা তোমার মনে আছে 2019-এর লোকসভা নির্বাচন, প্রতিবার নির্বাচন আসে একটা করে বোম ব্লাস্ট হয়। এটার মানে কি? আমি কাউকে নির্দিষ্ট কিছু বলতে চাই না, কারণ আমারও দেশ, এটা আমারও দেশের মানুষেরা, যে হতাহত মানুষগুলোর প্রাণ গেছে, তাদের আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছে, তার পরিবারের প্রতি সম্পূর্ণ সমবেদনা আমার দল থেকে, আমাদের থেকে। কিন্তু কেন হচ্ছে এটা? কারা করছে এটা? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এই প্রশ্ন করবো না? আজকের জন্য নয় শান্তনু, ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করলাম। একদম। তো সেখানে দাঁড়িয়ে আমাদের উচিত আজকে সংকীর্ণ রাজনীতি প্রত্যেকে উঠে একটা জায়গায় দেওয়া উচিত যেখানে আমাদের দেশের স্বার্থ জড়িয়ে। কিন্তু কতবার বলবো পুলওয়ামা, তোমার উড়ি বা তোমার পেহেলগাঁও, এগুলো কি শিক্ষা দিচ্ছে না? ইন্টেলিজেন্স ফেলের সবচেয়ে বড় নজির তো আমরা দেখেছি পেহেলগাঁও। খুব বড় প্রশ্ন তুললেন, কিন্তু কেন আমরা একই জিনিস রিপিট করব? কেন আমাদের দেশের মানুষের প্রাণ নিয়ে ছিনিবিনি খেলবো? দেশের মানুষ তো আর গিনিপিগ নয় যাদের নিয়ে স্পেন্ড করা। আপনারা জানাবেন আপনাদের মতামত নিশ্চয়ই পর্ব দেখার পর। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত কি উচিত না? রাহুল চক্রবর্তী বিস্ফোরক বললেন তৃণমূল মুখপাত্র। রাহুল দা, আমাদের সময় শেষ। লাস্ট প্রশ্ন যে পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জেল মুক্তি হলো, জয় বাংলা স্লোগান RN টেগোরের সামনে, পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ, তাহলে কি আবার দলে নেবেন নাকি? পার্থদা বহুদিনের বর্ষিয়ার নেতা, পার্থদা বহু দপ্তর সামলেছেন এক সময়। পার্থদা তৃণমূল কংগ্রেসে বিভিন্ন রকম দায়িত্বে ছিলেন, বিভিন্ন দিন ছিলেন, বহুদিন ছিলেন, এই নিয়ে বলার কথা কিছু নেই। আর দেখো, এটা সম্পূর্ণ যারা অতি উৎসাহী মানুষ, যারা পার্থদা ভালোবাসেন, তারা করতেই পারেন।
এটা দল কীভাবে নেবে বা দল কী বিচার করবে বা দল কীভাবে তাকে কীভাবে গ্রহণ করবে বা দল তাকে আদৌ দায়িত্ব দেবে কিনা সেটা দলই বলতে পারবে, সেটা আমার জানা নেই। তবে আমি পার্থদার দ্রুত আরোগ্য কামনা করি, পার্থদার সুস্থতা কামনা করি এবং উনি আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসুন, এটাই প্রার্থনা করব। বেশ, তাহলে ওভারঅল রাহুলদা যদি আমরা ইন শর্টে আপনাকে জিজ্ঞেস করি, এসআইআর এর পরও এবং এত অ্যান্টি ইনকামবেন্সির পরও আপনারা বলছেন 2026-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, তাই তো? নিম্নতম 230, খুব কম। ন্যূনতম 230, আপনি তন্মন্দার থেকে আবার বাড়িয়ে বললেন, খুব কম। মানে যত দিন যাবে বাড়বে, যত বিরোধিতা তৃণমূল কংগ্রেসের করা হবে তত আমাদের ভোট বাড়বে। যত বিরোধিতা করা হবে, যত মেলাইন করা হবে, যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করা হবে, যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করা হবে, তত ভোট বাড়বে। কারণ মানুষও দেখছে যে আলটিমেটলি রেজাল্ট জিরো, কন্টেন্ট জিরো। এত নারদা, এত সারদা, এত দুর্নীতি আজ অব্দি দাঁড়িয়ে একটা প্রমাণ করা যায়নি, একটাকেও বলা যায়নি এই দোষী তুমি, একটার বিরুদ্ধে প্রমাণ করা যায়। আমাদের ব্যাপারে কিছু বলবেন কি? তখন বাংলা চাইবো বাংলা নিজেদের জায়গায় দাঁড়িয়ে নিজেদের মতো করে নিজের দলটা করুক, নিজের লড়াইটা করুক। মানে সেটিং এর কথা বলা যায়। সুতরাং বাম যদি নিজের দলটা নিজের মতো করে করে, সেটা বামদের পক্ষে মঙ্গল। বাম তো শূন্য হয়ে গেছে, মহাশূন্যে বিলীন না হয়ে যায়, এটাই প্রার্থনা আমার। বেশ রাহুলদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য এবং আমাদের নির্বাচন ওরিয়েন্টেড প্রোগ্রামে আগের থেকে আপনাকে স্বাগত জানালাম। আপনি অনেক হেকটিক শিডিউল ছিল আজকে, তার মধ্যে একটু সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আজকে পর্ব দেখবার জন্য। কিন্তু আজকে এই পর্ব নীতি দুর্নীতি, নীতি নির্ণয়ন আর দুর্নীতি, কেটিভি বাংলার আজকের এই পর্ব থেকে তৃণমূল মুখপাত্র রাহুল চক্রবর্তী কিন্তু একটি প্রশ্ন তুললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, দিল্লিতে যে বোম ব্লাস্ট হয়েছে, যে বিস্ফোরণ হয়েছে তার দায়ভার নিয়ে খুব বড় প্রশ্ন তুলে দিলেন। আপনারা বলবেন আপনাদের সুচিন্তিত মতামত এবং এর সঙ্গে এ নিয়েও রাহুল চক্রবর্তী এটাও স্পষ্ট করে দিলেন 2026-এ তৃণমূল ছাড়া কিন্তু মানুষের মনে, অর্থাৎ আম জনতার হৃদয়ে কিন্তু আর কেউ নেই। এই প্রশ্নেরও আপনারা উত্তর দেবেন। কেমন লাগলো এই পর্ব জানাবেন। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।